ফিরে এলাম বিরতির পরে। আজ রাজ্যের 8টি লোকসভা কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গ্রহণ, কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। তবে এখনো পর্যন্ত যে 4 দফায় ভোট গ্রহণ চলছে, আগের 3 দফাতেও কিন্তু শান্তিপূর্ণভাবেই নির্বাচন হয়েছে। আমি আসবো এবং মাঝে মাঝে চেষ্টা করছি বিভিন্ন কেন্দ্রগুলো নিয়ে আলোচনা করার ক্ষেত্রে। আমি বীরভূম কেন্দ্রের দিকে যদি নজর রাখা যায়, শতাব্দী রায়, দেবতনু ভট্টাচার্য এবং মিল্টন রশিদ। আমি সুদীপ আপনার কাছে আসবো, যেটা জানতে চাইবো যে নিঃসন্দেহে শতাব্দী রায় গত 3 বারের সাংসদ, 15 বছর ধরে তিনি সাংসদ রয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে তো একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করে এবং তিনি প্রচারে গিয়ে নানান সময় বিক্ষোভের মুখে পড়েছেন। এই জায়গাতে দাঁড়িয়ে কোথাও গিয়ে কি মনে হয় যে মিল্টন রশিদ, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী, তিনি ফ্যাক্টর হতে পারেন? কারণ তার যথেষ্ট পরিচিতি রয়েছে অঞ্চলে। হাসান কেন্দ্রে তিনি বিধায়কও ছিলেন একটা সময়। হ্যাঁ, হাসনে একবার জিতেছিলেন। তা একটা বিধানসভা নির্বাচন নিয়ে তো একটা বিধানসভা নিয়ে তো লোকসভাটা নয়, আরও 6টা বিধানসভা কেন্দ্র রয়েছে। একবার জিতেছিলেন, তারপরে লাস্টবার 2021-এ হাসন থেকে হেরেওছেন। সুতরাং আমি আপনাদের বলবো যে অ্যান্টি ইনকামবেন্সি আপনি যেটাকে বলছেন, আপনি যেটাকে বিক্ষোভ বলছেন, আমি বলছি সেটাকে অভিযোগ। যিনি জনপ্রতিনিধি, 3 বারের এমপি, তিনি এলাকায় গেলে সাধারণ মানুষের নিশ্চিতভাবে বেশ কিছু অভাব অভিযোগের কথা তারা বলেন, এবং তাকেই বলেন যাকে পাশে পাওয়া যায়। আজকে বিজেপি প্রার্থী করেছে কাকে? বিজেপি এমন একজনকে প্রার্থী করলো যার প্রার্থীপদটাই বাতিল হয়ে গেল, পরবর্তীতে আবার একজনকে প্রার্থী করলো। সুতরাং সারা বছর তো এরা মানুষের সাথে থাকে না। ঝড় হলে তৃণমূল আর ভোট এলে বিজেপি। তা সাধারণ মানুষ জানে যে কারা ঝড়ের সময় থাকবে আর কারা ভোটের সময় আসবে। সুতরাং শতাব্দীরাই জিতবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে লড়াইটা যেহেতু বীরভূমের মাটিতে, আমি আপনাদের বলছি যে বীরভূমের মাটি বলে মিল্টন রশিদ বলছেন, আমি বলছি ওখানে প্রধান প্রতিপক্ষ কিন্তু বিজেপি, লড়াই বিজেপির সাথে। কিন্তু অনুব্রত মণ্ডল নেই, অনুব্রতহীন বীরভূমে নির্বাচন, সেটা কি কোথাও কিছু? 1000 অনুব্রত তৈরি আছে, 1000 অনুব্রত তৈরি আছে। আপনি একটা অনুব্রত মণ্ডলকে ঢুকিয়েছেন বীরভূমে। বিজেপি তার বাড়িতে তৃণমূলের ভোট আরো কনসলিডেট হয়েছে, বিজেপির পতাকা উঠতে দেখা গেল হনুমানজি। দেখ, আমি সুপ্রিয় কাছে আসবো। সুপ্রিয়, হনুমানজির পতাকা কোথায়? বিজেপির পতাকা কি? বিজেপি বা ওই চিহ্ন দেওয়া ছিল। আমি দেবতনু ভট্টাচার্য সেখানকার প্রার্থী সুপ্রিয়, কিন্তু এমন সময় তাকে প্রার্থী করা হলো যে নির্বাচনের প্রচারে তিনি খুব কম সময় পেয়েছেন। এটা কি আপনাদের একটা ধাক্কা? দেবাশিস ধরকে প্রার্থী করে দেবতনুদা অনেকে জানবেন, অনেকে জানবেন না। আমরা দল করি এবং দলের সাথে যুক্ত বলে ওনার সাংগঠনিক দক্ষতায় বিষয়ে আমরা জানি। উনি একটা সংগঠনের সাথে পূর্বে যুক্ত ছিলেন, তার মূল দায়িত্বে ছিলেন, এবং বীরভূম থেকে শুরু করে বাঁকুড়া, লালমাটির যে কথা এখানে উঠছে, এই সমস্ত অঞ্চলে দেবতনুদা বিভিন্ন সময় ব্লক লেভেলে গিয়ে, বুথ লেভেলে গিয়ে, মণ্ডল লেভেলে গিয়ে কাজ করেছেন ওনার সংগঠনে। তার পরিচিতি নিয়ে আমাদের কাছে কোনো সন্দেহের অবকাশ নেই। লড়াইটা যেহেতু, হ্যাঁ এটা ঠিক যে বীরভূমটা দীর্ঘদিন ধরে হচ্ছে প্রথম স্তরে যদি দেখেন বামপন্থীদের একটা শক্ত ঘাঁটি ছিল। তার পরবর্তীকাল থেকে সেই বাইনারি চেঞ্জ হয়ে আস্তে আস্তে মানুষ সেটা তৃণমূলের দিকে যায়। তো তারপরেই যে অনুব্রত, তারপরে ওখানে এই কাজল শেখ, এরা যারা রয়েছেন, তাদের একটা কন্ট্রোলে চলে যায় পুরো মানে সিস্টেমটা। সেখান থেকে এটা ও বলছে ঠিকই সুদীপ যে 1000খানা অনুব্রত তৈরি আছে। নিশ্চিতভাবে তৃণমূলের তো এই ধরনের মানে কচি কচি ছেলেরা তৈরি, এটা তো বাস্তব, এটা আমরা জানি। যারা ভোটটা করায়, একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে ভোট হয় না সেখানে ভোটটা করানো হয়, এটা আমরা দেখে আসছি। কিন্তু সেই জায়গা থেকেও দাঁড়িয়ে বীরভূমে হিউজ আমাদের কিন্তু সমর্থক এবং ভোট পার্সেন্টেজ যদি আপনি দেখেন 2014 লোকসভা, পরবর্তীকালে 19-এর লোকসভা এবং 21-এরও বিধানসভাতে, সেখানে দুবরাজপুর অঞ্চলটা আমরা আমাদের বিধানসভা হচ্ছে আমাদের অনুপ সাহা জিতেছেন। তো সুতরাং এখানে ভোট রয়েছে যদি ঠিকঠাকভাবে আমাদের অর্গানাইজেশন ঠিক মতো কাজ করেন। এবং ধ্রুবদা ওখানে, ধ্রুবদা, অনুপ সাহা আমার যুবর তো ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট তো, এবং ধ্রুবদা আমাদের দীর্ঘদিনের অর্গানাইজেশনের আমাদের যুবর একজন সহসভাপতি ছিলেন রাজ্যের, এখন তিনি ওখানকার জেলা সভাপতি, গ্রাসরুটটা জানেন। আমাদের মনে হয় আমরা আশাবাদী এটা নিয়ে। এবং শতাব্দীদি দীর্ঘদিন ধরে তিনি অভিনেত্রী এবং পরবর্তীকালে তিনি এমপি হিসাবে যা কাজ করেছেন, তাতে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেটা তো জনমানুষের, সেটা দেখা গেছে, আপনারাও দেখিয়েছেন বিভিন্ন সময়। জলের দাবি নিয়ে বিভিন্ন সময় অভিযোগ হয়েছে, তার অ্যাবসেন্সি নিয়ে বিভিন্ন সময় অভিযোগ হয়েছে। এখানে হচ্ছে আমাদের অনিন্দদা যেটা বললেন একদম শুরুতে, যে পার্লামেন্টে মানুষ পাঠান, পার্লামেন্টে ওখানকার সেই স্থানীয় মানুষদের ব্যাপারে পার্লামেন্টের প্রশ্ন করার জন্য, তার দাবি দাওয়াগুলোকে ছিনিয়ে আনার জন্য। তাদের অ্যাটেন্ডেন্সটা কোথায় বলুন তো?
2014 থেকে আমি একটু দেখুন মানবের কাছে আসবো। মানব, এই জায়গাতে যে আপনারা তো এখানে বাম কংগ্রেস একসঙ্গে লড়াই করছেন, কিন্তু অনেক সময় দেখা গিয়েছে, বিশেষ করে 2019 লোকসভা নির্বাচনে দেখা গিয়েছে যে আপনাদের একটা ভোট পার্সেন্টেজ সেটা বিজেপির দিকে চলে গিয়েছে। এবার কি মনে হয় ভোট আপনাদের দিকে ফিরবে এবং কংগ্রেস প্রার্থীর হয়ে আপনারা এখানে কতটা ঝাঁপাতে পেরেছেন? প্রচারে তো তাদেরকে দেখা গিয়েছিল, মিল্টন রশিদের হয়ে প্রচার করতে দেখা গিয়েছিল বিভিন্ন সময়। হ্যাঁ প্লিজ। প্রথমত হচ্ছে গিয়ে গণতন্ত্রে ভোট কারোর বাবার নয়। কেউ যদি মনে করে থাকে চিরকাল ভোট তাদের হয়ে বসে থাকবে, তাহলে মূর্খের রাজ্যে বাস করে। দ্বিতীয়ত এই বীরভূমে যদি 1000টা কেষ্ট তৈরি হয়, মানে একটা কেষ্টর বিরুদ্ধে যদি 1000 কোটি টাকার মামলা চলে আর 1000টা কেষ্ট যদি ইন্টু করে দেওয়া হয়, তাহলে 10 লক্ষ 1000 কোটি টাকার মামলা। মানে এই মামলায় ক্লিয়ার করতে আবার কত ইডি সিবিআই লাগবে বোঝা যাচ্ছে না। আছে এদের তো এরকম কেষ্টমণ্ডল আছে, মাগুর মাছ থেকে পরে বিশাল বড় তিমি মাছও বিক্রি করে ফেলতে পারে এরা। এই বীরভূম কেন্দ্রের মধ্যে দেউমা পাচারি বলে কয়লা খনি আছে, সেই ঘটনাও এই রাজ্যের মানুষ দেখেছে। ফলে প্রতিনিয়ত রাজ্যের পালা বদল হচ্ছে। একটা কবিতার লাইন ছিল মনে আছে, নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুন তোর আমি জীবনভর। তো নদী তো চিরকাল সোজা যাবে না, নদী কোথাও না কোথাও বাঁক নেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই অঞ্চলের মানুষ এই তৃণমূলের সাংসদকে দেখেছেন, এই বীরভূমে শতাব্দী রায়কে দৌড়ে পালাতেও দেখেছে, আপনাদের টিভির পর্দাতেও বা বাকি মিডিয়ার চ্যানেলেও দেখেছে পালাতে। ওই অঞ্চলে বকটুয়ের মতন ঘটনার সাক্ষী মানুষ থেকেছে। ওই অঞ্চলে কেষ্টমণ্ডলের ওই হুমকি, পুলিশের গাড়িতে বোম মারো, কত পার্সেন্ট ভোট হলো। সিপিএম এর আমলে নানুর, কেশপুর এগুলো ভুলে গেলেও কিন্তু চলবে না। আচ্ছা, গ্রাম এই সমস্ত জায়গাগুলো ভুলে গেলেও কেসের কথা বলছেন। আচ্ছা ঋষিকেশ দা, আপনার কথাতেই আমি একটা ব্রেকিং খবরে যেতে হবে, আমাকে যেতে হবে। না, এটা আমি বলে নিই, তারপর তুমি ব্রেকিং এ যেও। তুমি যখন আমার কাছে এই খবরটা ধরানোর এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। আমি আসবো আপনার কাছে আসবো আমরা। চতুর্থ দফায় কমিশনে ভুরি ভুরি নালিশ জমা পড়েছে। সকাল 11টা পর্যন্ত মোট অভিযোগ জমা পড়েছে 188টি। কৃষ্ণনগর এবং রানাঘাটে মোট অভিযোগ 331টি। চতুর্থ দফায় সকাল 11টা পর্যন্ত ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। 1088টি অভিযোগ জমা পড়েছে। কল্লোল মণ্ডল রয়েছে। কল্লোল, কি জানা যাচ্ছে? দেখো, যত বেলা গড়াচ্ছে তত অভিযোগের পাহাড় জমা পড়ছে নির্বাচন কমিশনে। সকাল 11টা পর্যন্ত এই মুহূর্তে যে অভিযোগ জমা পড়েছে 1088টি, সকাল 11টা পর্যন্ত অভিযোগ জমা পড়েছে। এই অভিযোগের মধ্যে দেখা যাচ্ছে NGRS 777টি অভিযোগ জমা পড়েছে, CMS এ জমা পড়েছে 157টি এবং ভিজিলের জমা পড়েছে 154টি। এবং বিভিন্ন যে রাজনৈতিক দলের যে অভিযোগ, তার মধ্যে দেখা যাচ্ছে সব থেকে কম অভিযোগ জমা পড়েছে টিএমসির পক্ষ থেকে, মাত্র 1টি। এবং বিজেপির পক্ষ থেকে জমা পড়েছে মাত্র 6টি, সিপিএম 72টি এবং কংগ্রেস 60টি। সব থেকে বেশি যে অভিযোগপত্র জমা পড়েছে সেটা প্রথম থাকতেই আমরা সকাল থেকে আন্দাজ করছিলাম, সেটা রানাঘাট এবং কৃষ্ণনগর। এখানে থেকে 331টি সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে। তারপর বীরভূম, অর্থাৎ কেষ্ট, তুমি যেটা বলছিল কেষ্টহীন যে বীরভূম আর বোলপুর, সেখানেই জমা পড়েছে 128টি। এই অভিযোগের পাহাড় এবং সঙ্গে সঙ্গে কিন্তু নির্বাচন কমিশনে এই অভিযোগগুলো জমা পড়ার পর সঙ্গে সঙ্গে সেখানে লোক পাঠানো হচ্ছে, যেমন NGRS, CMS, ভিজিল, তারা সেটাকে খতিয়ে দেখছে। খতিয়ে দেখার পর সঙ্গে সঙ্গে তারা অ্যাকশন নিচ্ছে এবং বলা যেতে পারে যে অ্যাকশন সেকেন্ড রিপোর্টের সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন চেয়ে পাঠানো হচ্ছে যত দ্রুততার সাথে সেখানে নিরাময় করা যায়, সাধারণ মানুষের মধ্যে একটা আস্থা ফেরানো যায়, যেখানে যেরকম ভাবে অভিযোগ বা ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তৎক্ষণাৎ সেখানে মুখ করছেন এবং তারা সক্রিয় ভূমিকা পালন করছেন, আস্থা ফেরাচ্ছেন সাধারণ মানুষের মুখে। তাই নির্বাচন কমিশনের একটা দাবি যে সাধারণ মানুষ তারা উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন, তবে বিক্ষিপ্ত কিছু অশান্তি বা ঘটনার খবর আসছে, সেই ঘটনাগুলো দ্রুততার সাথে তারা নিরাময় করার চেষ্টা করছে। কল্লোল, 11টা পর্যন্ত পার্সেন্টেজ কিছু পাওয়া গেছে কি এখনো পর্যন্ত কমিশন সূত্রে? পার্সেন্টেজ এখনো পাওয়া যায়নি, এই মুহূর্তে পার্সেন্টেজ দিয়ে দেবে বলে আমাদের কাছে খবর, কারণ আমরা সে উপরেই রয়েছি পার্সেন্টেজ নেওয়ার জন্য। তা খুব তাড়াতাড়ি পার্সেন্টেজ পড়ে যাবে। বেশ 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 বেশ, অনেক ধন্যবাদ কল্লোল। কথা বলছিলাম প্রতিনিধি কল্লোল মণ্ডলের সঙ্গে। নিঃসন্দেহে কমিশনে যে ছবি আমরা দেখালাম, কমিশনে কিন্তু 1088টা অভিযোগ জমা পড়েছে
এবং বাম, কংগ্রেস, বিজেপি, এমনকি তৃণমূল কংগ্রেসও অভিযোগ জানিয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের অভিযোগ কম। আমরা তৃতীয় দফায় দেখেছিলাম বামেদের পক্ষ থেকে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছিল। এবার আসানসোলে যাব। আসানসোলে প্রতিনিধি তসমিনা রয়েছেন। আসানসোলে সেখানে ভোট পার্সেন্টেজ সকাল 9টা পর্যন্ত অনেকটাই কম ছিল। তসমিনা, এখন কি দেখতে পাচ্ছ? ভোটের লাইনে মানুষের ভিড় কি নজরে আসছে? একদমই ঋষি, দেখো তোমাকে জানিয়ে রাখি, রাজ্যের শিল্পাঞ্চলগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু আসানসোল লোকসভা কেন্দ্র এবং চতুর্থ দফায় আজ আসানসোলে ভোট ছিল এবং সকাল থেকেই যেই ছবিটা ধরা পড়েছে কিন্তু প্রত্যেকটা বুথ কেন্দ্রে কিন্তু তৎপর রয়েছে কেন্দ্রীয় বাহিনী, একই সঙ্গে রাজ্যের পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে। অর্থাৎ ঋষি, আমরা যেটা লক্ষ্য করেছি যে মোটের উপর শান্তি করেই কিন্তু ভোট হয়েছে। দু এক জায়গায় ইভিএম বিভ্রাটের ছবি ধরা পড়লেও বিক্ষিপ্তভাবে অশান্তির ছবি কিন্তু কোথাও ধরা পড়েনি এবং এখন বেলা 11:30 বাজছে, ভোটাররা কিন্তু আসছেন, তারা তাদের ভোটাধিকার কিন্তু প্রয়োগ করছেন। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো ঋষি যে যেহেতু আসানসোল লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করেছে শাসক বিরোধী উভয় পক্ষই, যেমনটা একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো 88 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। সেক্ষেত্রে সেরকম বিক্ষিপ্তভাবে কোনো অশান্তির ছবি ধরা পড়েনি। ভোটাররা আসছে, তারা ভোট দিচ্ছে, তারাও বলছে যে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। এবারে তুমি জানো যে টিএমসি তরফ থেকে প্রার্থী করা হয়েছে শত্রুঘ্ন সিনহাকে, অন্যদিকে বিজেপি প্রার্থী করা হয়েছে এস আলুওয়ালিয়াকে, এদিকে জাহানারা খানকে প্রার্থী করা হয়েছে যিনি পরপর মানে টানা 10 বছরের বিধায়ক, এবং শত্রুঘ্ন সিনহা বাবুল সুপ্রিয় ছেড়ে যাওয়ার পর উপনির্বাচন হয়। তারপর কিন্তু টিএমসি এই আসানসোল জায়গাটা দখল করে। আর 2014 সালে কিন্তু বিজেপি ঝড় তুলেছিল এই আসানসোল লোকসভা কেন্দ্র থেকে। একসময় কিন্তু বামেদের দুর্গ নামে পরিচিত ছিল আসানসোল। সেই আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি ঝড় ওঠে এবং তারপর 2021-এ যে উপনির্বাচন হয় সেখানে কিন্তু টিএমসি ঝড় ওঠে। অর্থাৎ টিএমসি শাসক বিরোধী উভয় পক্ষই কিন্তু তাদের নিজেদের সেই জায়গাটা ধরে রাখতে কিন্তু মরিয়া একেবারেই। ঋষি, একদমই, অনেক ধন্যবাদ তসমিনা। কথা বলছিলাম প্রতিনিধি তসমিনার সঙ্গে। আসানসোলের ছবি আমাদের সামনে তুলে ধরলো এবং আসানসোলে কিন্তু